আসসালামু আলাইকুম। মজার একটা জিনিস দেখে ভিডিওটা বানাতে শুরু করলাম। মোবাইলে রিল গুতাতে দেখলাম একজন এমপি মাননীয় সংসদ সদস্য বলছেন, নেপালের নতুন সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফলো করছেন। তো ব্যাপারটা দেখেই হঠাৎ করে আগ্রহ জাগলো যে নেপাল ভার্সাস বাংলাদেশ একটু কম্পারিজন করা যায় কিনা? মানে কোন খাতে আসলে নেপাল বাংলাদেশকে ফলো করছে? সেটা বলবো। বলার আগে চলেন একটু পটভূমি দেখে আসি কি করে এখন নেপাল আর বাংলাদেশ আজকের এই সরকার এই অবস্থায় আছে। কোটার আড়ালে কোনো বৈষম্য থাকা চলবে না। তার বন্যায় কর্মসূচিকে সফল করবে। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলি ক্রস করে যাচ্ছে। শুধু সন্তান নাতিপুতির কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্রলীগ তার জবাব তারাই। 25শে মার্চ কালো রাতে যেভাবে মানুষ খুন হয়েছিল, আমরা গতকালকে এরকম জানের ভয় রাস্তায় রাস্তায় ঘুরছি। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। এটা কী ধরনের খেলা? যাক, আমি আর কিছু বলতে পারি না। এক একদিন দেখি আর এই মুহূর্তে সেনা সদস্যরা রাস্তা ছেড়ে দেওয়ার ফলে ছাত্ররা এখানে এক ধরনের উৎসব কিংবা উৎসব মিছিল করছে। শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন একটা ইন্টারভিউ ফোন করে আমাদের কাজটা পরিচালনা করতে হবে। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ভিডিও তো দেখলেন, আমরা মেমোরিটাকে একটু রিফ্রেশ করে আসি। বাংলাদেশে 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি একটা কোটা সংস্কারকে কেন্দ্র করে একটা আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন একসময় গণদাবিতে পরিণত হয়। গণরোষের মুখে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার, তাকে অগাস্ট মাসে পালিয়ে যেতে হয়। সেই পালিয়ে যাওয়ার যে আন্দোলনটা হয়, জুলাই আন্দোলন নামে পরিচিত, সেই আন্দোলনের পরে
ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসেন এবং 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসেন। পুরো আন্দোলনে বাংলাদেশে সরকারি হিসাব মতো প্রায় 800 জন এবং জাতিসংঘের হিসাব মতে প্রায় 1400+ মানুষ মারা যায় এবং প্রচুর মানুষ আহত হন। এই ছিল বাংলাদেশের পটভূমি। আমরা যদি নেপালের পটভূমিটার দিকে তাকাই তাহলে নেপালের আন্দোলনটা শুরু হয় 2025-এর শেষের দিকে, সম্ভবত নভেম্বর মাসে। আন্দোলনের অন্যতম মূল কারণ ছিল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া, তার উপরে হস্তক্ষেপ এবং বেকারত্ব এবং দুর্নীতি। জেনজিরা যখন ফাইনালি সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়াকে শাটডাউন করে দেওয়া হয়, তারা আন্দোলনে নেমে পড়ে আরও কঠোরভাবে এবং সেই আন্দোলনের মাধ্যমে সেই তৎকালীন সরকারকে হটানো হয় এবং ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তখনকার যে স্পিকার আছেন তিনি ক্ষমতায় আসেন এবং তিনি মাত্র, বাংলাদেশ যেখানে অনেকটা লম্বা সময় নিয়েছে কিন্তু নেপাল মাত্র 3 মাসের মধ্যে একটা নির্বাচন দেয়। সেখানে বালেন্দ্র শাহ, যিনি জেনজিদের নেতা, আন্দোলনের নেতা, তিনি জয়লাভ করেন। নেপালে হতাহতের সংখ্যা বোধহয় 70 থেকে 100 জন এরকম মানুষ মারা গেছে। এই হচ্ছিল আন্দোলনের পটভূমি। তারপরে 2টা নতুন সরকার। এবার দেখব 2টা নতুন সরকারের মধ্যে নেপাল কোন কোন ক্ষেত্রে বাংলাদেশকে ফলো করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 2 মাসের সরকার এই অল্প সময়ে যে সফলতা অর্জন করেছে, আজকে এই সফলতা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে মাননীয় স্পিকার। এমনকি নতুন নেপালের সরকার তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে মাননীয় স্পিকার। এবারে কম্পারিজনের পালা। নেপাল কোন কোন জায়গায় আসলে বাংলাদেশকে ফলো করছে একটা একটা করে খাত নিয়ে আলাপ করি। প্রথমে আসি শিক্ষা খাতে। শিক্ষা খাতে নেপাল প্রথম যে পদক্ষেপটা নিয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। আর বাংলাদেশ যেটা করেছে, ক্লাস 5-এর বাচ্চাদেরকে বলেছে শিক্ষামন্ত্রী যে কার সাথে রাজনীতি করতে হবে। আব্দুল্লাহ মামুন, বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? লিখলি জায়মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে, তুমি কার সাথে রাজনীতি করবা? আসলে আমাদেরটাই অনুকরণীয়, কিন্তু নেপাল আসলে ভুল পথে হাঁটছে। আমাদের দেশে ছাত্র রাজনীতি বন্ধের নামে সার্কাস চলছে নির্বাচনের আগেই, এবং সবাই আসলে ছাত্র রাজনীতির নামে ফায়দা লুণ্ঠন করতে যাচ্ছে এবং অলরেডি গুপ্ত স্লোগানে সরকারি এবং বিরোধী দলের মধ্যে মারামারি গ্যাঞ্জাম চলছে, যেগুলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে। সুতরাং নেপালকে ফলো করবো আমরা, না নেপাল আমাদেরকে ফলো করছে? নেপাল সেকেন্ড যে কাজটা করেছে শিক্ষা খাতে সেটা আরো গুরুত্বপূর্ণ। নেপাল করেছে কি, তাদের যত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ যেখানে খরচ অনেক বেশি, সেখানে বাধ্যতামূলক 10% মেধাবী এবং গরিবদের জন্য কোঠার ব্যবস্থা করেছে। আমাদের এখানে আছে কি? আরেকটা ব্যবস্থা তারা গ্রহণ করেছে, সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতিতে বড় একটা পরিবর্তন এনেছে। তারা পরিবর্তন এনেছে, সেখানে পরীক্ষাকে শিথিল করা হয়েছে, বাতিল করা হয় নাই। বাচ্চাদের অংশগ্রহণমূলক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বাচ্চাদের মানসিকভাবে প্রেশার কম দেওয়ার জন্য তারা পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার মাধ্যমে মূল্যায়নটাকে কম গুরুত্ব দিচ্ছে এখন। আর আমাদের দেশে ছাত্র নেতারাই ঘোষণা করেছেন যে আমাদের আসলে ক্লাস 1-এরও ভর্তি পরীক্ষা দরকার, যেটার জন্য আসলে এখন কোচিং বাণিজ্য হবে। কোচিং বাণিজ্য না হলেও মায়েদের নানা রকম কম্পিটিশন হবে, এবং যেই বাচ্চাটা পিছিয়ে আছে, একটা পিছিয়ে পড়া পরিবারের বাচ্চা, যে বাচ্চাটার হয়তো বা পরিবার চাচ্ছে সে এগিয়ে আসুক, সে ক্লাস 1-এ এই কম্পিটিশনে টিকতে পারবে না, কারণ শিক্ষিত বাবা মা বা সচেতন বাবা মার সাথে কম্পিট করতে হবে এমন কিছু বাবা মার সন্তানদের, যে বাবা মারা হয়তো শিক্ষিতই না। সুতরাং একই শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা ভিন্ন ভিন্ন রকমের পরিবারের সন্তানদের পাইতাম, সেটা পাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং একটা বিশাল শ্রেণী বঞ্চিত হবে। এবং বাচ্চাদের উপরে মানসিক প্রেশার তো আছেই, এবং এই ক্লাস 1-এর ভর্তি পরীক্ষা নিয়ে নানা রকম বাণিজ্যও তো চলবে। নেপাল আরেকটা কাজ করেছে, শিক্ষা ব্যবস্থায় গভর্নেন্সের ব্যাপারটাকে আরো জোরদার করেছে। তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলায় আরো বেশি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসছে, সেগুলোকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে। এবং এই যে এজেন্ডাগুলো, এটা তাদের নেপালে যে বর্তমান সরকার, বালেন্দ্র শাহ যে সরকার, 100 পয়েন্ট রিফর্ম যে এজেন্ডা তারা নির্বাচিত হওয়ার পরে দিয়েছেন, সেখানেই আছে। অথচ বাংলাদেশ কি করছে?
একটু দেখে আসি। কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। শিক্ষাক্ষেত্রের পরেই যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো জবাবদিহিতা এবং দুর্নীতি দমন। নেপাল যেটা করেছে, যেটার ব্যাপারে বেশি ফোকাস করেছে, সকল সরকারি কর্মকর্তার অবশ্যই সম্পদের হিসাব ডিসক্লোজার করতে হবে। নেপাল আরও যেটা করেছে, তাদের সকল মন্ত্রীদেরকে জবাবদিহিতার আওতায় এনেছে এবং কথিত আছে যে একজন প্রভাবশালী মন্ত্রীর চাকরি চলে গেছে কারণ তিনি তার স্ত্রীকে একটা কমিটির প্রধান করেছিলেন। সেখানে বাংলাদেশ যেটা করেছে, বিসিবির মতো একটা ইলেকটেড কমিটিকে বাতিল করে দিয়ে সেখানে সকল মন্ত্রীদের ছেলেদেরকে, কোনো কোনো মন্ত্রীর বউকে বসিয়ে সুন্দর করে একটা কমিটি গঠন করেছে, যেটা মায়ের দোয়া বাবার দোয়া কমিটি হিসাবে সব জায়গায় বেশ সমালোচিত হয়েছে। এই ক্ষেত্রেও নেপাল কোথায় বাংলাদেশকে ফলো করলো সেটা আমরা খুঁজে পেলাম না। জবাবদিহিতার এই খাতটার পরে জ্বালানি খাতে নেপাল কিছু উদ্যোগ নিয়েছে। জ্বালানি খাতে তাদের টার্গেট হচ্ছে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং এই 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুধু না, তারা বিদ্যুৎ রপ্তানি করবে এবং সে রপ্তানি করবে বাংলাদেশ এবং ভারতে, সেটা তাদের পরিকল্পনায় রয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যুৎ যাওয়ার যে হার এখন, সেই ক্ষেত্রে আমরা আসলে কতটুকু নেপালকে শেখাতে পারলাম না, নেপাল থেকে শিখছি, সেটা ভাবার বিষয় আছে। স্বাস্থ্য খাতে তারা শিক্ষা খাতের মতোই সরকারি হাসপাতালগুলোয় গুরুত্ব দিচ্ছেন এবং জনগণের সেবা দ্বারে পৌঁছে দেওয়ার জন্য তারা ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং সম্পূর্ণ একক সেন্টারে একটা ডিজিটাল সেবার ব্যবস্থা করছেন, যেখানে আপনি যে কোনো নাগরিক সুবিধা ডিজিটালাইজড ওয়েতে আপনি ট্র্যাক করতে পারবেন এবং এই ব্যাপারটাও নেপাল বেশ পদক্ষেপ নিচ্ছে। এছাড়া নেপালে মন্ত্রী এমপিদের যে গাড়ি ভর যাচ্ছে সেটা দেখে রাস্তায় মানুষজনের চলাচল বন্ধ করে যাওয়ার যে কালচার, সেটা বন্ধ হয়ে গেছে। উল্টা দেখা যাচ্ছে যে মন্ত্রীরা দাঁড়িয়ে থাকছে, জনগণ যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী যে কোনো জায়গায় যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন। এই ব্যাপারগুলো হয়তোবা নেপালের যে পিআর টিম আর আমাদের প্রধানমন্ত্রীর যে পিআর টিম, তারা একে অপরকে ফলো করতে পারেন হয়তোবা। এছাড়া আমি তেমন কিছু দেখছি না যে আসলে নেপাল বাংলাদেশকে ফলো করছে। বরঞ্চ নেপাল এখন যে উদ্যোগগুলো নিয়েছে, নেপালের এই ইয়াং গভর্নমেন্ট যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো আমাদের আসলে ফলো করা উচিত। ধন্যবাদ। ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়?